আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এইচএসসি 2025 শিক্ষাবর্ষের যে সকল স্টুডেন্টগুলো আছে তাদের জন্য আমাদের ডিউডিমার্স যে ফ্রি ক্লাসের আয়োজন করছে। তো এই ক্লাসের ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। তো সেই বাংলা ক্লাসের গত ক্লাসে আমরা প্রত্যেকটি কবিতা লাইন বাই লাইন হচ্ছে গিয়ে কি আমরা লাইন ধরে ধরে কবিতাটা পড়াইছিলাম। সেই কবিতার নাম কি? সোনার তরী। আর আজকে সোনার তরী কবিতায় যে এমসিকিউ গুলা আছে সেই এমসিকিউ গুলা আমরা প্র্যাকটিস করব। এই সোনার তরী কবিতা থেকে বোর্ড প্রশ্নে বিগত সালে যে এমসিকিউ গুলা আসছে সেই এমসিকিউ এবং কি বইয়ের ভিতরে যত এমসিকিউ আছে এমসিকিউ এবং আমরা ডিউডিমার্স কর্তৃপক্ষ যত এমসিকিউ আছে সব এমসিকিউ আজকে আমরা অনুশীলন করব। তাহলে সবাই ক্লাসটি শুরু করার আগে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করতে পারে। আর আপনাদের মাধ্যমে হচ্ছে গিয়ে কি বলতে চাই, আজকে আমি অভিনন্দন জানাইতে চাই। আজকে বিসিএস এর 40তম বিসিএস এর যে নন ক্যাডার আছে সেই নন ক্যাডার আমার বড় ভাইদের, শ্রদ্ধেয় বড় ভাইদের, তাদের কাছে অভিনন্দন জানাইতে চাই। এই একটা বিসিএস এর রেজাল্টের জন্য অনেক মানুষ অনেক কষ্ট করছে। তোমরা বিশ্বাস করবা কিনা, আমি 4টা থেকে আজকে হচ্ছে ফার্ম গেট শুধুমাত্র মিষ্টি খাচ্ছি এবং কি তাদের যে একটা আশা ভরসা এবং কি তাদের যে খুশি, তুমি বিশ্বাস করবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা জানো গত দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 তলা থেকে অথবা 11 তলা থেকে একটা ছেলে সুইসাইড করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ি তারা আমরা অনেক কিছু নিয়ে হচ্ছে গিয়ে কি টেনশনে থাকি, যেটা তোমরা ইনশাল্লাহ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইতে যাও তাহলে তখন বুঝতে পারবা। সরকারি চাকরির জন্য কত ছেলে পেলে মারা যায়। আমি যে জানি আজকে 40তম বিসিএস এ যারা হচ্ছে অনেকে চান্স পাইছে, এরা অনেকেই তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, অনেকের বউ চলে গেছে, অনেকে পরিবার থেকে নিগৃহীত, অনেক কিছু হয়েছে। কথাটা বুঝতেছো তো? তোমাদের মাধ্যমে সেই বড় ভাইদেরকে আমি স্যালুট জানাতে চাই ডিউডিমার্স এর পক্ষ থেকে, তাদের জন্য শুভকামনা। সবাই ক্লাসটাকে একটু শেয়ার করছো? সবাই একটু ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা একটু মেনশন করে দাও, এতে করে নিজের সাথে সাথে তোমার যে বন্ধু বান্ধব আছে তারাও ক্লাসটি করতে পারবে। আসসালামু আলাইকুম ভাই, আমার হচ্ছে প্রিয় স্টুডেন্ট হান্নান, রায়ের বাজারের বিখ্যাত ব্যবসায়ীর একমাত্র ছেলে। আচ্ছা, হান্নানের আমি প্রচার প্রচারণা করে দিতেছি, তোর এবার একটা গার্লফ্রেন্ড হবেই, শিওর, গ্যারান্টি। আচ্ছা, তো আমরা দেখি এই সোনার তরী কবিতায় সবাই কেউ ডিজিটাল মুনাফিক হবেন না, সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি? আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম হচ্ছে ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। আবার প্রমথ চৌধুরী, এই প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? প্রমথ চৌধুরী, এই প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল হচ্ছে গিয়ে কি বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? বীরবল। অনেক সময় সাহিত্যিকরা আপনার কি করে যে হচ্ছে নিজের নামে সাহিত্য লিখতে পারে না, প্রশাসনিক অনেক চাপ থাকে, তারপর হচ্ছে গিয়ে কি সরকারের পক্ষ থেকে অনেক চাপ থাকে, তখন তারা ছদ্মনামে কি করে আপনার কবিতা লেখে। তো রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল? রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল হচ্ছে গিয়ে কি ভানু সিংহ। অসংখ্য ধন্যবাদ, আমি স্যালুট জানাই ডিউডিমার্সের প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থী, সাইদা, নাসিফা, তাসনিম, ফারজানা, তাসমিয়া, নুসরাত নিসা, অনুকল্প, সবাই তোমরা হচ্ছে ই করতে থাকো, কি যেন কয়, তোমরা কমেন্ট করতে থাকো। আচ্ছা, তাহলে বীরবল কার গেল? বীরবল হচ্ছে গিয়ে কি প্রমোদ চৌধুরীর হইতেছে গেল। প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায়, এই প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেক নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেক নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওয়ালাইকুম আসসালাম শরীফ হোসেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় কার নাম? হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে গিয়ে কি নাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম তো হচ্ছে ভানু সিংহ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং কি মেনশন করে দাও। ডিজিটাল রাজাকার হইও না। যারা ডিউডিমার্সের ফ্রি ক্লাস কিন্তু তারপরও শেয়ার এবং মেনশন দেয় না, তারা ডিজিটাল রাজাকার হিসেবে পরিগণিত। ডিজিটাল রাজাকার হবে না। সোনার তরী কবিতায় কৃষক আসলে কে? তাহলে সোনার তরী কবিতায় কৃষক আসলে কে? কবি নিজে। কবি কি? নিজে। আর মাঝি কাকে বলা হয়েছে? এই মাঝিটা হচ্ছে গিয়ে কি সময়। মাঝিটা কি সময়। সবাই সাইরা, ইভা, তারপর হচ্ছে গিয়ে কি অভি, তাসমিয়া জাহান,
আব্দুল কাদের সরকার, আপনার প্রথম ক্লাস, অসংখ্য ধন্যবাদ। আপনি ক্লাসটা একটু করেন, করে একটু দেখেন। আচ্ছা, বাংলার মোট কয়টি ক্লাস হয়েছে? বাংলার মোট আজকে নিয়ে 8টি ক্লাস, একটু দেখবেন। তাহলে সোনার তরী কবিতায় কৃষক আসলে কে? কৃষক হচ্ছে গিয়ে কি? কবি নিজে। আর মাঝি বলতে কাকে বোঝানো হয়েছে? মাঝি বলতে সময়কে বোঝানো হয়েছে। মাঝি বলতে কাকে বোঝানো হয়েছে? মাঝি বলতে সময়কে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? আমরা জানি সোনার তরী কবিতায় হচ্ছে গিয়ে কি মাঝি একটা চরিত্র, আর একটা হচ্ছে গিয়ে কি কৃষক একটা চরিত্র। তাইলে সোনার তরী কবিতায় কয়টি চরিত্র আছে? সোনার তরী কবিতায় হচ্ছে 2টি চরিত্র আছে। কয়টি চরিত্র? 2টি হচ্ছে চরিত্র আছে। বুঝতে পারছেন? তাহলে মাঝি একটা চরিত্র, কৃষক একটা চরিত্র। আচ্ছা, তারপর বলা আছে থরে বিথরে। থরে বিথরে শব্দটা যখন আমরা হচ্ছে কবিতার লাইন বাই লাইন, যাদের আজকে প্রথম ক্লাস তাদেরকে অনুরোধ করব, আমাদের এর আগে অপরিচিতা এবং হচ্ছে আমাদের ডিউ ডিমার্সের সোনার তরী কবিতাটির উপরও ক্লাস নিছি, তারা ক্লাসটা একটু করে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে থরে বিথরে মানে কি? থরে বিথরে মানে হচ্ছে সাজানো ভাবে। থরে ভিতরে মানে কি? থরে ভিতরে মানে হচ্ছে সাজানো ভাবে। তাহলে এখানে কি আছে? সুবিন্যস্ত ভাবে। সুবিন্যস্ত ভাবে। সবাই ভালো উত্তর দিতেছে, ইভা, অভি সবাই উত্তর দিতেছে, শরীফ, নুসরাত, নিসা। তাহলে থরে ভিতরে শব্দের অর্থ কি? থরে ভিতরে শব্দের অর্থ হচ্ছে সাজানো ভাবে। আচ্ছা, তাহলে একটু সবাই কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, একটু বাপ্পি ভাই আপনাদের সাথে একটু কথা বলবে। হ্যাঁ, তোমাদের সাথে। আর আমি হচ্ছে পরবর্তী এমসিকিউটা যাওয়ার আগে একটু অনুরোধ করবো তোমরা শেয়ার দিয়ে দাও, বিকজ শেয়ার না দিলে বাকি অংশটুকু আমরা কন্টিনিউ করবো না। আর এর মধ্যে আমি কিছু কথা বলি, 50টা শেয়ার মিনিমাম আমি চাই, কারণ তোমরা ক্লাস করো, ফ্রি ক্লাস দেওয়ার পরে শেয়ার দাও না, লজ্জাজনক, বেইমানের দল সবগুলা। যাই হোক স্যার, আমি একটু কষ্ট করে পরের স্লাইডে যাচ্ছি। এখানে হচ্ছে তোমাদের ভাই স্যার থাকতে পারেন, সমস্যা নেই। এখানে তোমাদের অ্যানাউন্সমেন্টটা আমি দিয়ে যাই, যেটা আমি একটু পরে চলে যাব। তো তোমাদের মোহিত ভাইয়ের কিন্তু দুর্দান্ত একটা বাংলা কোর্স অলরেডি লঞ্চ করা আছে 25 ব্যাচের জন্য। আমার মনে হয় যে খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিকজ একদম ধরে ধরে লাইন বাই লাইন কিন্তু মোহিত ভাইয়ের এই ক্লাসটা তোমরা করতে পারবা। আর এই কোর্সটা শুরু হবে 6 তারিখ থেকে। ওয়েবসাইট থেকে নিতে পারবো। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে www.mathhaters বা আমাদের পেজেও তোমরা পেতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, এখানে হেল্পলাইন নাম্বার আছে, উপরে দেখতে পাচ্ছ কর্নারে হেল্পলাইন নাম্বারটা আছে, ওই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। তো আমি আশা করছি যে তোমরা হচ্ছে খুব দ্রুত এনরোল করে ফেলবা। মোহিত ভাইয়ের পাশাপাশি তারেক ভাইয়েরও কিন্তু ইংরেজি প্রথম পত্রের কোর্স আছে, একদম ধরে ধরে ভাইয়া পড়াবেন। 5 মাসের কোর্স ডিউরেশন, 80টা ক্লাসের জন্য। তো রাজাকার যারা আছে, রাজাকার হওয়ার আগে আমি একটু দেখতে চাই, আমি এমসিকিউতে চলে আসছি, আমি একটু দেখতে চাই শেয়ার কটা হয়েছে, কারণ শেয়ার না হলে কিন্তু এখন লাইভটা ক্লোজ হয়ে যাবে ডিরেক্ট, আমরা ক্লাসই নিব না। কারণ তোমরা শেয়ার দিবে না, আমরা ক্লাস দিব কেন? স্বাভাবিক না স্যার? কষ্ট করে ক্লাস দিচ্ছেন আপনি, আমি এত কষ্ট করে স্লাইড বানাচ্ছি, ওরা শেয়ার দিতেছে না। ঠিক আছে, দেখতেছি যে কারা কারা শেয়ার দিচ্ছে। শেয়ার দিতে থাকো, 50টা শেয়ার না হলে কিন্তু ক্লাস শুরু করবো না। যেখানে দাও গ্রুপগুলোতে শেয়ার করো, 50টা শেয়ার হইলে আমি শুরু করব। হ্যাঁ, ওকে, 12টা শেয়ার হয়েছে, খুব একটা বেশি শেয়ার হয় নাই। বাকিটা শেয়ার দিলে কিন্তু শুরু করবো, নাহলে কিন্তু ক্লাস নিবো না। ক্লাস কিন্তু এখানে ফ্রিজ হয়ে যাবে। রাজাকার ঠিক আছে, রাজাকারের সাহায্য করারও টেকনিক আছে না ভাই, রাজাকারের সাহায্য করার টেকনিক আছে। এত কষ্ট করে ক্লাস নেই, ওই ইন্ডিয়ান ওই ভিডিওটার কথা বলে পড়ে গেছে স্যার, যে আমরা কষ্ট করে ক্লাস দিচ্ছি, ওরা শেয়ার দিচ্ছে না। ওকে, তাড়াতাড়ি শেয়ার দাও, গ্রুপগুলোতে শেয়ার দাও, টাইমলাইনে শেয়ার দাও, টাইমলাইনে শেয়ার দাও, তাহলে ক্লাস বাকি অংশটুকু শুরু করব। আজকে প্রথম কাজ হচ্ছে সরকারের, আব্দুল কাদের সরকারের, ইনশাল্লাহ। তারপর হচ্ছে বাকি যে ক্লাসগুলো করো নাই সেগুলো তোমরা অবশ্যই করবা, কারণ না বুঝলে তো আসলে শুরু করে লাভ নেই। বাকি ক্লাসগুলো সবাই করবা, এমসিকিউ ক্লাসগুলো করার পাশাপাশি। ওকে, শেয়ার আর কে কে দিচ্ছে? শেয়ার না দিলে কিন্তু লাইভ ক্লোজ করে দিব। আমি যেটা বলছি কিন্তু মানে ওটাই হবে। শেয়ার অবশ্যই, যারা দেখতেছো 150 জন দেখতেছে, তার মধ্যে থেকে শেয়ার দিচ্ছে না কেউ, এটা তো লজ্জাজনক। তোমাদের জন্য লজ্জাজনক, আমাদের জন্য লজ্জাজনক। আচ্ছা, এটা বলেন, বাংলা ক্লাস কি ভালো লাগে না? আচ্ছা হ্যাঁ, আমি একটা জানতে চাই, তোমার কি মানে এটা কি মোহিত ভাইয়ের ব্যর্থতা, নাকি আমার ব্যর্থতা, নাকি তোমাদের ব্যর্থতা? আমি বুঝতেছি না আসলে। ওকে, শেয়ার দিচ্ছে এখন, কিন্তু শেয়ার কিন্তু আরো লাগবে। শেয়ার এইভাবে একজন একজন করে দিলে লাভ নেই তো। সবাই শেয়ার দাও, সবাই ধুমায় শেয়ার দাও। ডান্ডার এত জোর লিখতেছে স্যার, শেয়ারও কই? শেয়ার তো বাড়তেছে না, বুঝলাম না কিছু।
তোমরা আইডিটা শেয়ার দাও, টাইম ধরে শেয়ার দাও সবার। বলতেছে স্যার ডান, এগুলো এরাও দেখছে যে রাজাকারের একটা লিমিট আছে, রাজাকারের বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলছে। ডিজিটাল রাজাকার, ডিজিটাল মিথ্যাবাদী। সেটাই তো, মানে মিথ্যা কথা এখন ঠিকভাবে বলতেছে। এই তোমরা শেয়ার ডান লেখছো কমপক্ষে 100 জন, কিন্তু শেয়ার করছে মাত্র 14 জন, বুঝলাম না। আমি তো এটা ভাবতেছি, শেয়ার ডাল লিখছে, দেখছেন অনেক ভালো লাগছে। আচ্ছা স্যারের ক্লাসটা অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, বাকিরা শেয়ার দিতে থাকো। তাহলে হচ্ছে কোর্সে এনরোল করার জন্য তোমরা উপরে হেল্পলাইন নাম্বারটা যোগাযোগ করবা, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও হবে, অথবা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকেও তোমরা পারচেস করতে পারবে। ঠিক আছে, তো আর পাশাপাশি কমেন্ট করে জানাবো ভাইয়ের ক্লাসগুলো আসলে কেমন লাগে। যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা এবং ভাইয়ের সাথে থাকবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন বলছে যে হচ্ছে ফার্স্ট পেপার ক্লাস ভালো লাগে, সেকেন্ড পেপার না। আপনারা তো 25, সেকেন্ড পেপার এখন হইতেছে গিয়ে কি আপনাদের শুরু হয় নাই। যখন সেকেন্ড পেপার শুরু হবে তখন দেখবেন যে সেকেন্ড পেপার ক্লাসও ভালো লাগতেছে, কিন্তু কিছু করার নাই। আচ্ছা ভাই, শীতে পঞ্চগড় আসেন। জি, আমি হচ্ছে দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, গাইবান্ধা হচ্ছে এইভাবে শীতে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। থরে ভিতরে শব্দের অর্থ কি? থরে ভিতরে শব্দের অর্থ হচ্ছে সাজানো। আচ্ছা, তারপর বলছে কোন শব্দটি যারা মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বলা হয়েছে। তাইলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বলা হয়েছে, এটা একটু বলো তো। আমরা একটু বলে দিছিলাম যে চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা, তারপর হচ্ছে গিয়ে কি খুর ধারা, এই যে আছে খরপরসা, এটা একটা আছে। বলো কোনটা হবে? কোনটি দিয়ে মানব জীবনের সবচেয়ে দুর্যোগপূর্ণ বইয়ের কথা বলা আছে? আচ্ছা, খ তাইবা তুলি, সাবাস। তারপর হচ্ছে গিয়ে কি তাহারিমা কাজী, তাহারিমা কাজী। তারপর আর সৈয়দা হচ্ছে গিয়ে কি নাজনিম ইভা, অসংখ্য ধন্যবাদ। তাহলে হচ্ছে গিয়ে কি আপনার খরপরসা দিয়া মানব জীবনের একটা দুর্যোগপূর্ণ অবস্থাকে বোঝানো হয়েছে। তাহলে দুর্যোগপূর্ণ অবস্থা কি? এই যে মানুষের জীবনের শেষ সময়ের যে একটা অবস্থা, যে একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়, একে বলা হয় কি মানুষের জীবনের সবচেয়ে দুর্যোগপূর্ণ অবস্থা। আচ্ছা, তারপরে দেখি এই আরেকটা কথা, আমাদের হচ্ছে গিয়ে কি যে বাংলা কোর্সটা একটু তোমরা কিনো। হ্যাঁ, আমাদের যে ভিডিও আছে সে ভিডিওর উপরে তোমার লিংক দেওয়া আছে, একটু কিনে নিও সবাই। আচ্ছা, তারপর বলা আছে কোন দিকে নাহি চাই, এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? মানে সময়ের মাঝির নিষ্ঠুরতা, মাঝির নির্বিকারত্ব, মাঝি হচ্ছে গিয়ে কি আপনার নিরাশক্তি। তাহলে এটা কি বোঝানো হয়েছে? তিনটাই বোঝানো হয়েছে যে সময় যখন হচ্ছে গিয়ে কি আসে, তখন সেই সময় কি থাকে? নিষ্ঠুর। অর্থাৎ কি এই যে সময় দেখো তুমি, আজকে যারা 40তম বিসিএস এর নন ক্যাডারে যারা চাকরি পাইছে, এই সময়টা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে গিয়ে কি সময় হচ্ছে নিষ্ঠুর, মানে কি সময় মানুষকে ছাড় দেয় না, সময় নির্বিকার, সময় কারো কথা শোনে না। তারপর কি সময় নিরাশক্তি, অর্থাৎ লেখা হচ্ছে গিয়ে কি আপনার যে বলছে যে হইতেছে গিয়ে কি আপনার কি করতে হবে, যে আপনার কি যে এই কোন লেখক যে বলছে যে তুমি একটু আসো, একটু বসে যাও, কিন্তু তারপরও কিন্তু সময় বসে নাই, তাহলে সময় কি নিরাসক্ত। আচ্ছা, তারপর বলছে নেলসন ম্যান্ডেলার বর্ণবাদ বিরোধী আন্দোলন পৃথিবীতে যে শুভ সূচনা করে গিয়েছে, তা আজ তিনি না থাকলেও বিশ্ববাসী সেই আন্দোলনের কথা কখনোই ভুলবেন না। উদ্দীপকের পঠিত কবিতার সাথে কোনটির ইঙ্গিত পাওয়া যায়? সেটা হচ্ছে গিয়ে কি সোনার তরী। তাহলে এই যে দেখো, নেলসন ম্যান্ডেলা যে হইতেছে নতুন একটা শুভ সূচনা করে দিয়ে গেছে, তাহলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে নেলসন ম্যান্ডেলার কি সৃষ্টি, নেলসন ম্যান্ডেলার কি সৃষ্টি। তাহলে বলো মানুষ কিসে বাঁচে? মানুষ বাঁচে তার সৃষ্টির মাধ্যমে। আর এই যে মানুষ সৃষ্টির মাধ্যমে যে বাঁচে, এই বাঁচাটাকে কোন কবিতায় বলা হয়েছে? সোনার তরী কবিতায়। কোন কবিতায়? সোনার তরী কবিতায়। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও। জোনায়েত, শেফায়েত, তারপর অবনীতা, ঐশ্বর্য, অবনীতা, হ্যাঁ জি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? নিতাশা চিস্তি একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার সাথে সাথে আপনাদেরও পড়াটা হয়ে যাবে। তো এটা কোন কবিতায় বলা আছে? সোনার তরী কবিতায় হচ্ছে গিয়ে কি বলা আছে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলার কর্ম কবিতায় কিসের সাথে সাদৃশ্যপূর্ণ? এইটা আমি বলে দিব না, এইটা তোমরা নিজেরা একটু বলো। নেলসন ম্যান্ডেলার কি কর্মটা, নেলসন ম্যান্ডেলার কর্মটা আমাদের সোনার তরী কবিতায় কি হিসেবে বলা হয়েছে? সবাই একটু কমেন্ট করো। নেলসন ম্যান্ডেলার কর্মটা সোনার তরী কবিতায় কি হিসেবে বর্ণনা করা হয়েছে?
নেলসন ম্যান্ডেলার কর্মটা কবিতায় কিসের প্রতীক? ঐশ্বর্য প্রতিভা। সবার আগে উত্তর দিছে, সেটা হলো গিয়ে কি কৃষকের উৎপাদিত ফসল। কৃষকের কি উৎপাদিত ফসল। কামরান, সাবরিনা ভুল হইছে, তারপর ইভা, অনুকল্প, এটা খ হবে না, এটা ক হবে, শেফায়েত। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে কি করলো লেখকের, আপনার একটু মনে আছে যে হচ্ছে গিয়ে কি ধান, মনে আছে ধান এই শব্দটা? তাহলে এই ধান শব্দ দিয়ে কি বোঝানো হয়েছিল? আমরা কিন্তু ক্লাসে বলে দিছিলাম যে হচ্ছে গিয়ে কি, যখন লাইন বাই লাইন গত ক্লাসে পড়াইছি সেখানে বলে দিছিলাম যে নেলসন ম্যান্ডেলার এই যে হচ্ছে গিয়ে কি কর্মটা, এটা আমাদের বইয়ে ধান হিসেবে উল্লেখ করা আছে। আর ধান মানে কি? ধান মানে হচ্ছে সৃষ্টিকর্ম। ধান মানে কি? ধান মানে হচ্ছে সৃষ্টিকর্ম। নাতাশা চিশতি, তাসনিম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপর সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? এটার উত্তর দাও। সোনার তরী কবিতায় সোনার ধান, মনে আছে সোনার ধান? তাহলে আগের ক্লাসগুলো কোথায় পাবো কেউ কি জানেন? জি, আগের ক্লাসগুলো আমাদের ডিউ ডিমার্স, ডিউ ডিমার্স যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে পাবেন, অথবা হচ্ছে গিয়ে কি আমাদের ফেসবুক পেজে হচ্ছে গিয়ে কি পাবেন। কথাটা কি বুঝতে পারছি? যারা আগের ক্লাসটা খুঁজতেছেন, আগের ক্লাসগুলো, তারা আমাদের ডিউ ডিমার্স ইউটিউব চ্যানেলেও পাবেন এবং ডিউ ডিমার্স পেজে গেলেও পাবেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে একটু দেখেন। তাহলে সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? মানুষের কর্মটাকে। শরীফ সৌরভ, শেখ জোনায়েত, মরিয়ম নাহার, অপূর্ণতা, তারপর সুমাইয়া হোসেন, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করে যাবেন, সবাই কমেন্ট করবেন, এতে করে আপনারা, আমি যে কষ্ট করে যে আপনাদের ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, সেই ফ্রি ক্লাসগুলো আপনারা কি বাসায় পড়তেছেন কিনা এইটা আপনার হচ্ছে আমি বুঝতে পারবো। আচ্ছা, তারপরে সোনার তরী কবিতায় কবিতাটি কোন ছন্দে রচিত? এই সবাই ছন্দ নিয়ে এখন বসো, সবাই ছন্দ নিয়ে খাতা কলম খোলো, সবাই খাতা কলম খোলো। ছন্দ, ছন্দ, এই ছন্দ তোমরা কিভাবে নির্ণয় করবা? এইটা খোদার কসম করে হচ্ছে গিয়ে কি লেখা রাখো, এইটা বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই। কথাটা কি বলতো, যে কোন কবিতাটা কোন ছন্দে রচিত? একটা জিনিস মনে রাখবা, ছন্দ হচ্ছে 3 প্রকার। ছন্দ কয় প্রকার? ছন্দ হচ্ছে গিয়ে কি 3 প্রকার। একটা কি? একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। একটা কি ছন্দ? স্বরবৃত্ত ছন্দ। এই স্বরবৃত্ত ছন্দ হচ্ছে ছড়ায় ব্যবহৃত হয়, আর স্বরবৃত্ত ছন্দ হচ্ছে অর্থহীন, অর্থাৎ এর কোনো কি থাকবে না, এর কোনো অর্থ থাকবে না। তাহলে আমরা ছোটকালে পড়ছিলাম, মনে আছে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টি মাটিম টিম। বলো এটার অর্থটা কি? এটার কোন অর্থ আছে? তারপর বলা আছে, আমরা হচ্ছে কি পড়ছিলাম, IITA, নায়ে বাড়ি দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে, তাই না দেখে বোদর নাচে। এটার কোন অর্থ আছে? কোন অর্থ নাই। তাহলে সকল প্রকার ছড়া কোন ছন্দে রচিত? সকল প্রকার ছড়া হচ্ছে স্বরবৃত্ত ছন্দে রচিত। আর একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ মানে কি? মাত্রাবৃত্ত ছন্দ মানে হচ্ছে মিল থাকবে, অর্থাৎ প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের কি থাকবে? মিল থাকবে। দেখো আমাদের সোনার তরী কবিতায় কি মিল আছে? বলা আছে, গগনে গরজ মেঘ ঘন বর্ষা, তীরে একা কুলে একা বসে আছি নাই ভরসা। তাহলে বলো বর্ষা ভরসা, মিল আছে নাকি নাই? মিল আছে। তাহলে হচ্ছে গিয়ে কি মিল আছে। তাহলে যদি মিল থাকে তাহলে সেটা কোন বৃত্ত ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বুঝতে পারছো? তারপর আমাদের কি যেন কয়, তোমার একটা আছে যে মানব বন্দনা, মানব বন্দনা আছে, সেখানেও একটি লাইনের সাথে আরেকটি লাইনের কি আছে? মিল আছে। তাহলে কোন যদি লাইনের সাথে লাইনের মিল থাকে, লাইনের সাথে লাইনের কি থাকে? মিল থাকে, তাহলে হচ্ছে গিয়ে কি সেটা কি হবে? সেটা হবে মাত্রাবৃত্ত ছন্দ। কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। আরেকটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ। আর এই অক্ষরবৃত্ত ছন্দ মানে হচ্ছে অমিল, মানে কি কোনো মিল থাকবে না। তাহলে বলো স্বরবৃত্ত ছন্দে, তোমরা সবাই একটু কমেন্ট করো তো, যে হচ্ছে গিয়ে কি সোনার তরী কবিতায় প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের মিল আছে নাকি নাই? বলো সোনার তরী কবিতায় প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের কি মিল আছে নাকি নাই? সোনার তরী কবিতায় প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের কি মিল আছে? তাহলে সোনার তরী কবিতায় প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের মিল আছে। রাফিয়া তাসনিম, সাবাস। তারপর অভি, তারপর কি জুথি রহমান, সাবাস, মিল আছে। তাহলে যদি মিল থাকে তাহলে বলো কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
বুঝতে পারছো? তারপর বিদ্রোহী কবিতাটি দেখো বলা আছে, বলো বীর, বলো উন্নতমম শির। তাহলে বীর শির, বলো মিল আছে নাকি নাই? তাহলে এটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমি কিংবদন্তির কথা বলছি, সেখানে যাই দেখো মিল আছে, তাহলে মিল থাকলে সেগুলো কি হবে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে সোনার তরী কবিতাটা কি? একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। স্বরবৃত্ত ছন্দ কোথায় ব্যবহৃত হয়? সরাই ব্যবহৃত হয়। তাহলে সবাই ছন্দটা কি, সবাই কি বুঝতে পারছো? সবাই কি ছন্দটা বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। ছন্দটা কি সবাই বুঝছো? তাহলে আজ থেকে আমরা আর ছন্দ নিয়ে কোনো মাথা ব্যথা করব না। তাহলে যেই সকল হইতেছে গিয়ে কি কবিতার লাইনে লাইনে মিল আছে, তাহলে সেটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, সরি মাত্রাবৃত্ত ছন্দ। আচ্ছা, তাহলে হইতেছে গিয়ে কি বাঁকা জল। এই বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? এই বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কাল স্রোত। কাল স্রোত মানে কি? কাল স্রোত মানে হচ্ছে খারাপ সময়। কি সময়? খারাপ সময়। দেখো আমাদের এই যে জীবনটা, এই জীবনটা হইতেছে গিয়ে কি খারাপ সময়ে পরিপূর্ণ। কথাটা কি বুঝতে পারছি? তুমি দেখো তো, সকালবেলা ঘুমের থেকে উঠলেই তোমার কলেজে যাইতে হইতেছে, আবার বিকাল বেলা হচ্ছে গিয়ে কি ডিউ ডিভার্সের ক্লাস করতে হইতেছে, পরীক্ষায় পাশ করতে হইতেছে। তাহলে কি ভালো সময়? খারাপ সময়। তাহলে কি বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? খারাপ সময়। তাহলে মানুষের জীবনটা কি মধুর নাকি কঠিন? একটু সবাই কমেন্ট করে জানাই আমরা, মানুষের জীবনটা কি মধুর নাকি কঠিন? এই ভাই, বাপি ভাই, এদেরকে কঠিন মায়ের দিতে হবে, বুঝতে পারছেন? এরা এখনো শেয়ার করতেছে না। হ্যাঁ, এই তোমরা কি বুঝলাম না তো। ডিউ ডিমার্স যদি খারাপ ক্লাস নেয়, তোমরা বলো যে হইতেছে গিয়ে কি আমরা আর মুহিদের চেহারাটা দেখতে চাই না। তাহলে তুমি বলো যে মুহিদের চেহারাটা আমি দেখবো না, তাহলে হচ্ছে গিয়ে কি আমি শেয়ার দিব। আর যদি বলো যে না মুহিত ভাইয়ের ক্লাস ভালো লাগে, তাহলে একটু শেয়ার দাও। এরকম করো কেন? বুঝলাম না তো। এরকম তো ডিজিটাল মুনাফিক। একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তাহলে মানুষের জীবনটা হচ্ছে কঠিন, ঐশ্বর্য প্রতিভা। তাহলে ঠিক একই রকম বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? কাল স্রোতকে বোঝানো হয়েছে। তারপর কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কেন? কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য, মহাকালের শূন্যতায় বিলীন হয়ে যাওয়ার জন্য, মাঝিকে উপহার দিতে, ইহকালের শান্তিতে বসবাস করার জন্য, কর্মের মাধ্যমে পৃথিবীতে কি বেঁচে থাকতে। তাহলে মানুষ হইতেছে গিয়ে কি, কথাটা কি বুঝতে পারছেন? মানুষ কি করে? মানুষ মহাকালকে তার হচ্ছে পুরো জীবনটা দিয়ে দেয়। তুমি দেখো আমরা এখন কি করতেছি, তোমাদেরকে আমাদের জীবনটা দিয়ে দিতেছি, মানে আমাদের যে মূল্যবান সময়টা আছে তার মাধ্যমে কি হবে? তোমরা যদি কেউ গোল্ডেন এ প্লাস পাও বা কলেজের কেউ যদি টপ 10 এর ভিতরে থাকো, তাহলে আমাদের জীবনটা কি সার্থক। তুমি দেখো যে হচ্ছে এই যে যারা বিসিএস ক্যাডার হইতেছে, আজকে বিসিএস এর ক্যাডার রেজাল্ট দিছে, এই যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা সময়টা কাকে দিয়ে দিছে? শিক্ষাকে দিয়ে দিছে। তাহলে আমরা সময়টা সময়কে আমরা কেন ফসলগুলা দিয়ে দেই? যাতে করে আমরা সময়ের মাধ্যমে বেঁচে থাকতে পারি। যেমন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে? আজ থেকে 100 বছর আগে মারা গেছে, কিন্তু এখনো আমরা তাকে কি করতেছি? স্মরণ করতেছি। তাহলে সে তার পুরো জীবনটা কি করছে? সময়কে দিয়ে দিছে। চৈতি, অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান চৈতি। আচ্ছা, তারপর সোনার তরীতে কৃষকের ঠাঁই হলো না কেন? মাঝির নিষ্ঠুর ছিল বলে? না, সোনার ধানে ভরে গিয়েছিল বলে কৃষকের ঐতিহ্য। তাহলে হইতেছে গিয়ে কি আপনার মনে আছে? এইটা লাইনটা মনে আছে? ঠাই নাই ছোট সে তরি, ঠাই নাই ছোট সে তরি, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে বড়ি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, সোনার ধানে গিয়াছে কি ভরি। তাহলে দেখেন সোনার তরীতে লেখক কেন উঠতে পারে নাই? কারণ সোনার তরীতে লেখকের সোনার ধানে ভরে গেছিল। কথাটা কি বুঝতে পারছেন? আস্তে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? তাহলে কি হবে সোনার তরী কবিতার এই যে লাইনটা একটু দেখছেন? লাইনটা কি? লাইনটা হইতেছে গিয়ে ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার দানে গিয়াছে বড়ি। তাহলে লেখকের আপনার হইতেছে গিয়ে কি কেন জায়গা হয় নাই? কারণ হইতেছে গিয়ে কি লেখকের সোনার দানে সবকিছু ভরে গিয়েছিল। সৃষ্টি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপর দেখেন শূন্য নদীর তীরে রহিনু পরে বলতে কি বোঝানো হয়েছে? অনিবার্য মৃত্যুর
অপেক্ষা, শূন্য নদীর তীরে। তাহলে দেখেন যত আপনার হইতেছে গিয়ে কি জীবনটা চলে যাবে। আপনি একটু দেখেন তো আমাদের যে দাদা দাদি আছে বা নানা নানি আছে তারা এখন কি মৃত্যুর অপেক্ষা করতেছে, কারণ তাদের জীবনে আর কি কিছু করার আছে। কিন্তু দেখেন তো আমি আর আপনি কি এখন মৃত্যুর অপেক্ষা করতেছি? গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে 11 তলা থেকে পইরা মরে গেছে। আপনি জানেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে 11 তলা থেকে হচ্ছে গিয়ে কি উঠা আপনার কি করছে, যে হচ্ছে গিয়ে কি মানে কি মারা গেছে। তাহলে সেই ছেলেটা কি করছে? মৃত্যুর জন্য কি অপেক্ষা করছে? না, সে করে নাই। কিন্তু আমাদের যে দাদা দাদি আছে, মানে জীবনের শেষ মুহূর্তে যারা আছে, তারা কি করতেছে? অনিবার্য মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, তারপর দেখেন বলছে কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদী গ্রাস করে ফেলে? আষাঢ় শ্রাবণ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, কার্তিক অগ্রহায়ণ মাসে, আশ্বিন কার্তিক মাসে। বলো এটা কোন সময়? এটা তোমরা পারবা না, এটা আমি বলে দিই। সেটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে। বলছে যে হচ্ছে গিয়ে কি কোন সময়ে নদী পার ভাঙে? কোন সময়ে নদী কি করে? পার ভাঙে। অর্থাৎ নদীর পারটা কোন সময় ভেঙে যায়? তাহলে নদীর পারটা ভেঙে কি আষাঢ় শ্রাবণ মাসে, মানে হইতেছে গিয়ে কি আপনার বর্ষাকালে। বুঝতে পারছেন? নদীর কাপড় যে হচ্ছে গিয়ে কি নদীর যে হইতেছে গিয়ে কি আপনার ক্ষেত সমেত যে নদী হচ্ছে গিয়ে কি ভেঙে ফেলে, এটা ভেঙে যায় কবে? আষাঢ় শ্রাবণ মাসে হচ্ছে গিয়ে কি ভেঙে যায়। বুঝতে পারছেন? তাহলে আষাঢ় শ্রাবণ মাস কি বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস কি কাল? আষাঢ় শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল। বুঝতে পারছেন? এটা একটু মনে রাখবেন। তাহলে হইতেছে গিয়ে কি নদীর পার ভেঙে যায় কবে? আষাঢ় শ্রাবণ মাসে। আচ্ছা, তারপর কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? যে হচ্ছে গিয়ে কি আপনার আমি একেলা। আমি কিসের দ্বারা? আমি হচ্ছে গিয়ে কি একেলা। মনে আছে যে হচ্ছে গিয়ে কি আপনার কি কুলে একা বসে আছি আমি একেলা। কুলে একা বসে আছি আমি একেলা। বসে কি আসি আমি একেলা। আমি কি একলা। তাহলে বলেন, তাহলে হচ্ছে গিয়ে কি নিঃসঙ্গতা, অর্থাৎ কবির সাথে কি কেউ আছে? কবির সাথে কেউ নাই। তাহলে মানুষ যখন নিঃসঙ্গতা হয়ে যায় তখনই হচ্ছে গিয়ে কি একলা। এই যারা যারা এই ক্লাস করতেছেন, বিজয়, শেখ জোনায়েত, ফারহানা, রিহা, সবাইকে আমি বলবো, দেখছো লাইন থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে, তাই প্রত্যেকটি লাইন বাই লাইন মুখস্থ করে দিবা। কথাটাকে বুঝতেছি? যারা সোনার তরী কবিতা মুখস্থ করতে পারবা তাদের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে কি থাকবে? তোমার হচ্ছে গিয়ে কি আপনার পুরস্কার থাকবে। ঠিক আছে? কারণ লাইন থেকেই প্রশ্ন আসতেছে। তাহলে নিঃসঙ্গতা বুঝাইছি কি আপনার আমি একলা দিয়ে। আচ্ছা, তরু ছায়া মশি মাখা বলতে কি বোঝানো হয়েছে? তরু ছায়া মশি মাখা বলতে গাছপালার ছায়ায় কালচে রং মাখা গাছগুলোতে মেঘের যে ছায়া পড়েছে, গাছ হতে প্রস্তুতকৃত কলমের কালি, নদীর তীরের অনিন্দ সুন্দর বৃক্ষরাজি। তাহলে এটা বলছে গিয়ে কি গাছপালায় তরু ছায়া মশি মাখা, এইটা মানে বলেছে গিয়ে কি তো গাছপালার ছায়া কালচে রং। গাছপালার ছায়া কিসের রং? এই না, এটা না তাসমিয়া, এটা না। এটা হবে গিয়ে কি গাছপালার ছায়ায় কালচে রং। কথাটা কি বুঝতেছো? গাছপালার ছায়ায় কিসের রং? কালচে হচ্ছে গিয়ে কি রং। দেখো যখন ছায়া পড়ে তখন ছায়ার রং কি কালো না? অর্থাৎ আমাদের যখন হচ্ছে গিয়ে কি করছে জীবন অনেকটা সুন্দর কিন্তু মেঘে ডেকে ফেলছে, তাহলে আমাদের জীবনের কি শেষ সময়। এখন দেখো অন্ধকার, অন্ধকারের রং কি আসলে? অন্ধকারের রং কালো না? তো ঠিক একই রকম এটা দ্বারা বোঝানো হয়েছে যে হচ্ছে কালচে রং মাখা। আচ্ছা, হ্যাঁ, যারা হচ্ছে আপনার করবে, যারা সোনার তরী কবিতাটি মুখস্থ করবে আপনারা, তাদেরকে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এই টি শার্ট উপহার দেব, গিফট দিব, কোনো ঝামেলা নেই, তোমরা খালি পড়ো। বুঝতে পারছো? তাহলে কালচে রং মাখা কি বোঝানো হয়েছে? মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ করে না, কারণ ব্যক্তি কাজে আসবে না। জীবন কর্মই মূলত অর্জন, কর্মই মানুষের আসল মানদণ্ড। কথাটা কি বুঝতে পারছেন? কারণটা হচ্ছে গিয়ে কি মহাকাল জীবনে আজকে সকালে আপনি দেখেন, আজকে সকালে অনেক দেশের অনেক হচ্ছে গিয়ে কি চোর মরে গেছে, কিন্তু কেউ কি খবর রাখছে?
কিন্তু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে হচ্ছে গিয়ে কি মারা গেছে, সবাই খবর রাখতেছে। কথাটাই বুঝতেছেন? কারণ কি, মহাকাল কোনোদিন ব্যক্তিকে নেয় না। আপনি আমার জন্য ডিউডিমার্সে আসেন নাই, আপনি আসছেন কি আমার সৃষ্টিকর্মটাকে দেখার জন্য, অর্থাৎ আমার পড়াশোনার কৌশলটাকে দেখার জন্য। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে গিয়ে কি জীবনে কর্মই হইতেছে গিয়ে কি মূলত অর্জন, এবং কর্মই মানুষের আসল মানদণ্ড। তাহলে এটা উত্তর কি হবে? 18 উত্তর গ। 18 উত্তর কি গ। সাবাস শেখ জোনায়েত, সুমাইয়া হোসেন, জুথি, সাবা, অসংখ্য ধন্যবাদ। আমি ডিউডিমার্স কর্তৃপক্ষের কাছে আজীবন কৃতজ্ঞ যে তারা আমার কতগুলো মেধাবী স্টুডেন্টের সামনে ক্লাস নেওয়ার সুযোগ করে দিছে আর কি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, ক্লাসটা একটু কি করে দিবেন হচ্ছে এগিয়ে শেয়ার করে দিবেন, এতে করে নিজের সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও ক্লাসটি করতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি হবে এটা আপনার হচ্ছে গ। আচ্ছা, তারপর গেল কবি ছোট গেদ বলতে কি বোঝানো হয়েছে? এই কবি ছোট খ্যাত বলতে মনে আছে আপনাকে বলে দিছিলাম যে কবিতার লাইন যত হচ্ছে গিয়ে কি বলেছিলাম যে একখানি ছোট ক্ষেত আমি একলা, একখানি ছোট ক্ষেত, একখানি ছোট ক্ষেত আমি একলা। এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকে এখানে প্রশ্ন আসছে। তাহলে একখানি ছোট ক্ষেত আমি একলা, তাহলে একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? মানুষের জীবন। মানুষের কিসে বোঝানো হয়েছে? মানুষের জীবনকে। তাহলে মানুষের জীবনটা কি অনেক বড়? না, মানুষের জীবনটা অনেক বড় না, মানুষের জীবনটা হচ্ছে খুবই কি ছোট। বুঝতে পারছেন? তাহলে একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? মানুষের জীবন পরিধি। কি বোঝানো হয়েছে? মানুষের জীবন পরিধি। তারপর সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সোনার তরী কবিতাটি সোনার তরী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানে নাম কবিতা। বুঝতে পারছো? এটা হচ্ছে কি কবিতা? এটা হচ্ছে নাম কবিতা, একে বলা হয়। অর্থাৎ কাব্যগ্রন্থের নাম যেটা, কবিতার নামও কি ওইটা। তাহলে যদি কবিতার নামও একই হয় এবং কাব্যের নামও যদি একই হয় তখন তাকে বলবেন নাম কবিতা। কি কবিতা বলে? নাম কবিতা। বুঝতে পারছেন? তখন তাকে কি কবিতা বলবে? তখন তাকে বলবে নাম কবিতা। তাহলে সোনার তরী কবিতাটাও হইলো গিয়ে কি সোনার তরী কবিতার সাথে একটি নাম কবিতা। তারপর তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে বিদেশ বলতে কিসে বোঝানো হয়েছে? তাহলে বিদেশ বলতে হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে? কালের কি গর্ভ। কালের কি গর্ভ। তাহলে বলেন তো সময়ের কি আসলে যাওয়ার কোনো জায়গা আছে? এই সবাই একটু বলো তো, সময় কোথা থেকে শুরু? সময় কোথা থেকে শুরু, কোথায় শেষ? এই কেডা খ কইতেছস কে রে? খ কে বলতেছস রে? মাইর দিব। খ হবে না। এই যারা যারা খ বলছো তারা উত্তর দাও। সময় কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যাবে? যারা যারা হচ্ছে গিয়ে কি খ হচ্ছে গিয়ে কি উত্তর দিছো তারা বলো সময় কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় যাবে? সময় কোথা থেকে শুরু হয়েছে এবং কি কোথায় যে চলে যায় তা আর বলা যায় না, এজন্যই সেটা বলে কি কাল গর্ভ। অর্থাৎ যেই গর্ভ থেকে আর কোনোদিন কি পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তাই সময় হচ্ছে গিয়ে কি কাল গর্ভে মিলিয়ে যায়। সোনার তরী কবিতা সম্পর্কে কোনটি সঠিক? জীবনের পরিধি প্রকাশ পেয়েছে, গভীর জীবন দর্শন বর্ণিত হয়েছে, কবির হতাশা ব্যক্ত হয়েছে, লোভের পরিণাম বোঝানো হয়েছে। বলো এটা কোনটা উত্তর হবে? সোনার তরী কবিতায় কোনটি বলা হয়েছে? সোনার তরী কবিতায় গভীর জীবন দর্শন হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে? গভীর জীবন দর্শন। গভীর কি জীবন দর্শন। এই ক হবে না, ক না। জীবনের পরিধি পরিণতি সম্পর্কে বলা হয়েছে। এই তুমি বলো, যারা যারা বলতেছো ক বলো, লেখক কি জীবিত ছিল নাকি মৃত ছিল? যাব লেখক কি জীবিত ছিল নাকি মৃত ছিল? তাহলে এখানে পরিণতির কথা কি বলা হয়েছে? বলা হয়েছে হচ্ছে কি গভীর জীবন দর্শন। অর্থাৎ জীবনকে গভীরভাবে হইতেছে অনুধাবন করতে শিখাইছে। জীবনকে গভীরভাবে কি করতে শিখাইছে? জীবনকে গভীরভাবে অনুধাবন করতে শিখাইছে। এই হইতেছে গিয়ে কি সোনার তরী। বলো এখন আমার যারা ক্লাস করতেছো, এখন কি কারো কি মৃত্যু নিয়ে কোনো আশা আছে? আমি আর কমেন্ট করব না, ঠিক হলেও আপনি রিপ্লাই দেন না। এই ফাইজা ইসলাম, সরি ফাইজা ইসলাম, সবার তো কমেন্ট পড়া যায় না, আবার কমেন্ট পড়তে গেলে অযথা সময় নষ্ট হয়। দেখো না আজকে কমেন্ট খুব কম পড়তেছি। ফাইজা সরি, এরপর থেকে তোমার কমেন্ট করব, তুমি কমেন্ট পড়ো, কমেন্ট করো, তোমার কমেন্ট পড়বো।
তাহলে হচ্ছে গিয়ে কি সোনার তরী কবিতায় গভীর জীবন দর্শন বর্ণিত হয়েছে। আচ্ছা, মহাকালের কাল স্রোত, তাহলে মহাকালের কাল স্রোতে জীবন যৌবন কি করে? ভেসে যায়। জীবন কর্মই মূলত কি থাকে? বেঁচে থাকে। শারীরিক অস্তিত্বটা কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। তাহলে দেখো, এই যে দেখো যে হইতেছে গিয়ে কি তোমার যে সময়টা, সবার কমেন্ট পড়লে ভাইয়া পড়াবে কেমনে? জি, অনুকল্প, এটাই। ফাইজা সরি। আচ্ছা দেখো, তাহলে হইতেছে মহাকালের কাল স্রোতে কি চলে যায়? জীবন যৌবন হইতেছে গিয়ে কি চলে যায়। তুমি দেখো আমাদের যে মহাকালের কাল ঘটবে, আমরা কি শিশুকাল পার করে আসছি, আমরা বয়ঃসন্ধিকাল পার করতেছি, আমরা যৌবন পার করতেছি, তাহলে পুরো জীবনটা কি হয়ে যায়? মহাকালের কাল স্রোতে ভেসে যায়। তাহলে জীবন কর্মই মূলত বেঁচে থাকে। দেখো, আমি কিন্তু আগামী কিছুক্ষণ পরেও মারা যাইতে পারি, কিন্তু তোমরা কি করবা? যদি আমি তোমাদেরকে ভালো পড়ায় থাকি, তাহলে তোমরা হচ্ছে গিয়ে কি বলবা যে আরে ভাই হইতেছে গিয়ে কি ভালো পড়াইছিল। তাহলে মানুষের কি জীবন কর্মই বেঁচে থাকে, আর শারীরিক যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বটা কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। তুমি যাও রবীন্দ্রনাথের বাড়ির 200 মাইল খুঁজলেও কি রবীন্দ্রনাথের একটা আড্ডিও কি খুঁজে পাইবা? তুমি এখন পাবা না। কিন্তু সেই রবীন্দ্রনাথ এখন বেঁচে আছে কিসের মাধ্যমে? রবীন্দ্রনাথ বেঁচে আছে তার জীবন কর্মের মাধ্যমে। তাহলে বলো, মানুষ কি তার বয়সে বাঁচে নাকি কর্মে বাঁচে? সবাই একটু উত্তর দাও, সবাই একটু উত্তর দাও, ঠিক আছে? সবাই একটু উত্তর দাও। মানুষ কি, স্যার আমার কমেন্টও পড়েন না, সুইটি সাবা আমি পড়বো, হ্যাঁ বলো যে মানুষ কি তার হচ্ছে গিয়ে কি কিসের মাধ্যমে? বয়সের মাধ্যমে বেঁচে থাকে নাকি কর্মের মাধ্যমে বেঁচে থাকে? সবাই একটু কমেন্ট করো। মানুষ, সবাই সাবাস, অসংখ্য ধন্যবাদ। তারপর হইতেছে গিয়ে কি সুমাইয়া তুলি, তারপর হইতেছে গিয়ে কি শরীফ হোসেন, কাজী, অনুকল্প, সবাই উত্তর দিতেছে। তাহলে মানুষ তার কিসের মাধ্যমে বেঁচে থাকে? মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। তারপর সোনার তরী কবিতা সম্পর্কে কোনটি সঠিক? অধিকাংশ পংক্তি 8 মাত্রা এবং কি 5 মাত্রার। সোনার তরী কবিতার নাব্যগ্রন্থে কামগ্রন্থ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে সোনার তরী কবিতা হচ্ছে গিয়ে কি 3টাই সঠিক। এইটা পাঠ পরিচিতি থেকে মুখস্থ করতে হবে। কথা কি বুঝতেছো? পাঠ পরিচিতি থেকে কি করতে হবে? মুখস্থ। যে সোনার তরী কবিতা সম্পর্কে এটাও লেখা আছে আমাদের পাঠ পরিচিতিতে। সোনার তরী কবিতাটি সোনার তরী নামের একটি হচ্ছে গিয়ে কি নাম কবিতা, এবং সোনার তরী কবিতাটি কি ছন্দে রচিত? মাত্রাবৃত্ত হইতেছে গিয়ে কি ছন্দে রচিত। বুঝতে পারছেন? তারপরে সোনার তরী কবিতায় প্রকাশ পেয়েছে, এটা আমরা আগে হইতেছে গিয়ে কি পড়ছি। তারপর সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? বলেন, সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? পূর্বাকাশে, পশ্চিম আকাশে, না পুরা আকাশ জুড়ে? বলেন, একটু কমেন্ট করেন দেখি কারা কারা কবিতাটা পড়ছেন। 26 নাম্বার, সবাই একটু উত্তর দেন তো। কারা কারা কবিতাটা পড়ছেন সবাই একটু উত্তর দেন। সবাই একটু উত্তর দেন, কারা কারা কবিতাটা পড়ছেন সোনার তরী কবিতায়। সাবাস, অনুকল্প সবার আগে উত্তর দিছে। অনুকল্প, অসংখ্য ধন্যবাদ। তাহলে সোনার তরী কবিতায় কিন্তু বলা আছে যে গগনে গরজ মেঘ ঘন বরষা। গগনে গরজে মেঘ ঘন বরষা। ঘন কি? বরষা। তাহলে একটু দেখেন, গগনে, গগন বলতে কি পূর্বাকাশ? না। গগন বলতে কি পশ্চিম আকাশ? না। তাহলে গগন বলতে কি বোঝানো হয়েছে? পুরো আকাশটা জুড়ে হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে। তাহলে গগনে গরজ মেঘ বলতে বোঝাবে গিয়ে কি পুরো আকাশটা। কথাটা কি বুঝতেছো? পুরো কিটা? পুরো হচ্ছে আকাশটা। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং কি মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছে? আমরা সবাই জানি সোনার তরী কবিতায় কুলে একা বসে আছে কি? কি কৃষক। আচ্ছা, এটাতে বোঝানোর কিছু নাই। তারপর থরে ভিতরে এটাও আমরা হচ্ছে গিয়ে কি বলছি? খুর ধারা। খুর ধারা বলতে হচ্ছে গিয়ে কি কি বোঝানো হয়েছে? তাহলে খুর ধারা বলতে বোঝানো হয়েছে খুরের মতো ধারালো, প্রবাহমান, প্রবাহ বাকি হচ্ছে গিয়ে কি স্রোত। খুরের মতো ধারালো, এই যে এটা কিন্তু আমাদের শব্দার্থ থেকে আসছে। কিসের থেকে? শব্দার্থ। মনে আছে? এটা কিন্তু শব্দার্থ থেকে আসছে। তাহলে খুর দ্বারা বলতে কি বোঝানো হয়েছে? খুর দ্বারা বলতে হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে? গিয়ে কি খুরের মতো আপনার কি স্রোত। এটা কিন্তু শব্দার্থ থেকে আসছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আমরা সবাই জানি, সেটা কি? ভানু সিংহ। আচ্ছা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা বলতে কি বোঝানো হয়েছে? এটাতে ছোট ক্ষেত বলতে জীবনের কি পরিধিকে বোঝানো হয়েছে। তাহলে ছোট ক্ষেত দ্বারা কি বোঝানো হয়েছে? ছোট ক্ষেত দ্বারা মানুষের জীবনের পরিধিকে বোঝানো হয়েছে। এবার বলো, তোমার এই জীবনে তুমি কি অনেক বন্ধু বান্ধব নিয়ে বেঁচে থাকো নাকি তুমি একা? কবি কি বলেছেন? কবি কি বলেছেন?
আচ্ছা, এবার আমাদের হইতেছে গিয়ে কি তোমার কি যেন কয়, আচ্ছা অনেকটি হইতেছে রিপিট প্রশ্ন আসতেছে। হ্যাঁ, রিপিট প্রশ্ন আসতেছে। আচ্ছা, এই যে রিপিট প্রশ্ন আসছে, এই রিপিট প্রশ্নগুলা আমি একটু হচ্ছে গিয়ে কি আমি নিজে প্রশ্ন করি, সবাই একটু কমেন্ট করো। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত বছর বয়সে? সবাই কমেন্ট করো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত বছর বয়সে? আমাদের আইসিটি বস আবু কাদের আবু ভাই আছেন ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে হইতেছে গিয়ে কি একটু সবাই একটু কমেন্ট করো। কথাটা বুঝতে পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? সর্বপ্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত, কত বছর বয়সে প্রকাশিত হয়? কত বছর বয়সে, সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম কাব্যগ্রন্থ কত বছর বয়সে প্রকাশিত হয়? সাবাস। মৃত্তিকা, ঈশা, জুথি, অবনীতা, তারপর হচ্ছে জুথি, তাসফি, রাফিয়া, জিনাত, আফিফা, আইফা, সরি, শেফায়াত, সৌরভ। তাহলে 15 বছর বয়সে। সাবাস, তোমরা পড়ছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন? একটু হচ্ছে গিয়ে কি কমেন্ট করবো সবাই। নিতাশা চৈতি, তারপর হচ্ছে তায়েবাতুলি, শেখ জোনায়েত, মুনতাহার ইসলাম, নাতাশা চিশতি। সাবাস। তাহলে বলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় মুখ্য ভূমিকা পালন করে? সেই কবি এর নামটা কি? বিশ্ববিদ্যালয়ের নামটা কি? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই সুন্দর। তাহরিম বিশ্বভারতী, সবাই হচ্ছে উত্তর দিছে। তাহরিম সবাইকে উত্তর দিছে। তারপর হচ্ছে গিয়ে কি সৌরভ। ঠিক আছে, তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সাবাস। এই যে হচ্ছে গিয়ে কি পোলাপান পড়াশোনা করলে ভালো লাগে। তাহলে হচ্ছে গিয়ে কি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। আচ্ছা, তারপর সর্বশেষ প্রশ্ন, বলো রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? ফারজানা। দেখছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? রাফিয়া তাসনিম, শ্রীকৃষ্ণ মন্ডল সোহাগ, নাতাশা তিষ্টি, ফাইজা ইসলাম ওয়ার্ল্ড ওয়াইড, ওমর আলী। জি, আপনারা একটু কমেন্ট করেন। তাহলে হচ্ছে কি মুসলমানের গল্প, ফাতেমা আক্তার। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। ডিউডিমার্সের মেধাবী স্টুডেন্টের প্রতি স্যালুট। তোমরা যে হচ্ছে গিয়ে কি পড়াশোনা করতেছো, কলেজ শুরু না হওয়ার পরেও তোমরা আমাদের কথায় এখনো যেহেতু পড়াশোনা করতেছো, তোমাদের সকলকে সালাম। তোমরা অনেক ভালো করবা, ঠিক আছে? তাহলে এগিয়ে যাও। এখন আমরা তাহলে হচ্ছে গিয়ে কি মূল পড়ায় ফিরে আসি। মূল পড়ায় হইতেছে গিয়ে কি ফিরে আসি। হ্যাঁ, সরি, মূল পড়ায় হচ্ছে গিয়ে কি ফিরে আসি। বেঁচে থাকার মাধ্যমে ইহকালের শান্তি। আচ্ছা, এবার বলো 37 নাম্বার, বলো ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে বোঝানো হয়েছে? ভাড়া ভাড়া বলতে হচ্ছে গিয়ে কি অর্থে বোঝানো হয়েছে? তাহলে ভাড়া ভাড়া শব্দের অর্থ হচ্ছে তোমার রাশি রাশি। সরি, ভাড়া ভাড়া শব্দের অর্থ কি? ভাড়া ভাড়া শব্দের অর্থ হচ্ছে রাশি রাশি। কেন? কারণ ধান হইতেছে গিয়ে কি রাশি রাশি ধান। কথাটা কি বুঝতে পারছো? ভাড়া ভাড়া বলতে এই বোঝা না, হ্যাঁ বোঝা না। ভাড়া ভাড়া বলতে রাশি রাশি ধান, বুঝতে পারছো? রাশি রাশি হচ্ছে গিয়ে কি ধান, ধানের রাশি হয়। তারপরে কোন সময়ে, ক্ষেত সমেত, বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে এগুলো আমরা আগেই বলছি। আচ্ছা, নদী শব্দটির প্রতিশব্দ কোনটি? একটু সবাই একটু কমেন্ট করো। নদী শব্দটির প্রতিশব্দ হচ্ছে গিয়ে কি কোনটি? নেত্র যে আছে, নেত্র শব্দের অর্থ হচ্ছে চোখ। নেত্র শব্দের অর্থ কি? নেত্র শব্দের অর্থ হচ্ছে চোখ। এখানে কেউ কি নেত্রকোনার আছো? সবাই উত্তর দিতেছে। খ নাম্বার। সাবাস, অসংখ্য ধন্যবাদ। অবন্তী আদ্রিতা, সাবাস। নাতাশা চিশতি। তাহলে হইতেছে নদী শব্দের অর্থ হইতেছে গিয়ে কি কোনটা? নদী শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি টতিনি। নদী শব্দের অর্থ কি? টতিনি। সাবাস। তাহলে কি সলিল, এই সলিল শব্দের অর্থ কি? সলিল শব্দের অর্থ হচ্ছে পানি। সলিল শব্দের অর্থ কি? পানি। তাহলে নদী শব্দের সমার্থক শব্দ কি হবে? তটিনী। নেত্রকোনার কি কেউ আসো এখানে? নেত্রকোনার তায়েবাতুলি, তোর বাড়ি কি নেত্রকোনা? আচ্ছা, মুনতাহার ইসলাম, নাতাশা, শ্রীকৃষ্ণ, সৌরভ। কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হইতেছে গিয়ে কি হইলো? নেত্র শব্দের অর্থ কি? চোখ।
আর হইতেছে গিয়ে কি সলিল শব্দের অর্থ পানি, সৈকত তো সৈকতী আমরা সবাই জানি, আর তটিনী শব্দের অর্থ কি নদী। আচ্ছা, তারপর সোনার কবিতায় হচ্ছে গিয়ে কি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? সোনার তরী কবিতায় সৃষ্টিকর্মকে আপনার কি ধন সম্পদ না, ফসল হিসেবে উল্লেখ করা হয়েছে। কি হিসেবে? ফসল হিসেবে। তাহলে সোনার তরী কবিতায় হচ্ছে গিয়ে কি ফসল হিসেবে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। তারপর সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা সকলেই জানি সোনার তরী কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি বাংলাদেশের কোন জেলায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি বাংলাদেশের কোন জেলায় ছিল? সবাই একটু কমেন্ট করে জানাবা। আমাদের বইয়ের ভিতরে বলা আছে পারিবারিক জমিদারি রক্ষা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে আসছিল। তাহলে বলো পারিবারিক জমিদারি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জেলায় ছিল? সবার আগে উত্তরটা কে দিছে? আমার এখানে দেখা যাচ্ছে অনুকল্প। অনুকল্প সবার আগে উত্তর দিছে কুষ্টিয়া। কুষ্টিয়া। তারপর কি সুইতি সাবা। তাহলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হইতেছে গিয়ে কি লেখা আছে কুষ্টিয়ার শিলাইদহেতে আসছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার কোথায় আসছিল? কুষ্টিয়ার হচ্ছে শিলাইদহে হইতেছে রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, কুষ্টিয়ার শিলাইদহেতে। অসংখ্য ধন্যবাদ। বাহ, এই যে মেধাবী স্টুডেন্ট গুলো আমার যে কি ভাল লাগে। সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তরুছায়া, মসি মাখা এগুলো আমরা করলাম। আচ্ছা, এগুলো আমরা করলাম। এবার হইতেছে গিয়ে কি এটা একটু উত্তর দাও। এগুলো আমরা আগেই করছি, যেগুলো আমরা স্লাইড গুলো একটু স্কিপ করছি সেগুলো আমরা আগেই বলছি। হ্যাঁ, ওরা রিপিট দিছে। আবার আমি আন্তরিকভাবে দুঃখিত যে স্লাইড গুলো আমরা মিস করছি সেগুলো আমরা রিপিট করছি। আচ্ছা, তারপর কি রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে তার প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে হচ্ছে যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে সেটার নাম কি? বনফুল। সেটার নাম কি? বনফুল। আচ্ছা সবাই, তাহলে হইতেছে গিয়ে কি আমাদের যে শেষ যে স্লাইডটা আছে সেই শেষ স্লাইডে হচ্ছে গিয়ে কি আপনারা আরো কিছু আছে আমাদের যে হইতেছে বাংলা যে কোর্সটা চলতেছে সেই কোর্সটা একটু সবাই কিনে নেবেন। হ্যাঁ, আমরা কিন্তু এই যে আর কিছুদিন পরেই আমরা কি করব, কোর্সটা হইতেছে গিয়ে কি শুরু করব। এই সোনার তরী কবিতাটাই আমাদের ফ্রি ক্লাসের সর্বশেষ ক্লাস। কথাটা কি বুঝতে পারছেন? 25 ব্যাচের বাংলার যে ফ্রি ক্লাস আছে এই সোনার তরী কবিতাটাই সর্বশেষ ক্লাস। এরপরে আমাদের আবার পেইড ব্যাচে ক্লাস হবে। এর মাঝখানে আমরা হচ্ছে দেখি নতুন কিছু আপনাদের পড়াইতে পারি কিনা। সুতরাং যারা হচ্ছে আমাদের এই ডিউডিমার্সের বাংলা কোর্সটি করতে চান তারা আমাদের স্ট্যাটাসের উপরে বা ভিডিওর উপরে যে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে কিনতে পারেন। আচ্ছা, তারপর দেখেন শেষের কবিতা কোন জাতীয় রচনা? এটা কিন্তু আমরা হইতেছে কি করছিলাম, কবি পরিচিতির সময় আপনাকে লিখে দিছিলাম যে শেষের কবিতা হইতেছে গিয়ে কি হবে? শেষের কবিতা হচ্ছে কবিতা হওয়া সত্ত্বেও এটা কি হবে? একটি উপন্যাস। তাহলে শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। কালকে আর ক্লাস করাবেন না ভাইয়া? জি, সোনার তরী কবিতাটির মাধ্যমেই আমাদের 25 ব্যাচের জন্য ফ্রি যে বাংলা ক্লাস ছিল সেটা শেষ হবে। বাকি ক্লাসগুলা যদি আপনারা করতে চান তাহলে আমাদের যে হচ্ছে কোর্স আছে সেই কোর্সটা কিনতে পারবেন। সেখানে 80টি ক্লাসের মাধ্যমে আপনাকে কি করবে, আপনার হচ্ছে পুরো বাংলা কোর্সটা হইতেছে পড়ানো হবে। বিভীষণের প্রতি মেঘনাদ, আমি যদি বিভীষণের প্রতি মেঘনাদটা যদি হচ্ছে গিয়ে কি পড়াই, আমি ওয়াদা করে বলতেছি আর কারো বিভীষণের প্রতি মেঘনাতে কোনো সমস্যা থাকবে না। এই 73টা লাইন আমার লাইন বাই লাইন মুখস্থ আছে। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানিনু কেমন লক্ষণ পশিল রক্ষপুরে, উচিত কি তবু এ কাজ নিজ গৃহপদ দেখাও তস্করে, কেমনে ভুলিলে তুমি কে তুমি, নিকষা সতীশ তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভনিব কুম্ভকর্ণ, চন্ডালা নিবাসাও রাজার আলয়ে, বৃথা গঞ্জি তোমা সারদার যাবস্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিবা হবে, উত্তরিলা বিভীষণ। এমনি আমি যেরকম ভাবে লাইন বাই লাইন মুখস্থ বলতে পারতাছি, আমি যদি হচ্ছে গিয়ে কি বিভীষণের প্রতি মেঘনাদটা পড়াই, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করতেছি যে অন্য কারো বিভীষণের প্রতি মেঘনাদ তোমার ভাল লাগবে না। বুঝতে পারছো? আচ্ছা, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে? আমরা সকলেই জানি যে 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, এরকম করে কি করতে হবে আপনার? এই শয়তানি না, আমি তো তোমরা বললাম
কত তারিখ থেকে মূল কোর্স শুরু হবে ভাইয়া? আচ্ছা, কত তারিখ থেকে? আমরা শুরু করব হচ্ছে 5 তারিখ থেকে, 5ই অক্টোবর থেকে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কি করছে? সে জন্মগ্রহণ করছে। কবিতাটি কয়টি চরিত্রের সন্ধান মিলে? আমরা জানি কবিতাতে 2টি চরিত্রের সন্ধান আছে। তাহলে আজকে আমরা কি করলাম? রবীন্দ্রনাথ ঠাকুরের হইতেছে গিয়ে কি যে সোনার তরী কবিতাটি ছিল, সেই সোনার তরী কবিতাটি শেষ করলাম। তোমরা, আমি আবারও বলতেছি, আজকে আমাদের বাংলার যে 2025 ব্যাচ, সেই 25 ব্যাচের শেষ যে ক্লাস, সেই শেষ ক্লাসটা অনুষ্ঠিত হলো। এরপরে তোমরা যদি হচ্ছে কেউ বাংলা ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের যে আছে কোর্স ফি আছে, সেই কোর্স ফি দিয়ে একটু কোর্সটা কিনে নিও। কথাটা কি বুঝতে পারছেন? কতগুলো করছি একটা দেখলেন না? মৃদু আক্তার, জি জি, কথাটাই বুঝতে পারছেন? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, এই যে বৃষ্টিগুলো আসতেছে, এই বৃষ্টিতে সবাই একটু হচ্ছে করবেন, ঠিক আছে? যে সবাই একটু কি করবেন, আপনারা গাছ লাগাবেন। হ্যাঁ, এবছর দেখছেন বাংলাদেশের সবচেয়ে বেশি যে তাপমাত্রা বা উষ্ণতা ছিল, সেটা হচ্ছে এই বছর। তো আপনারা যদি আগামী ক্লাস এসএসসি 25-এর জন্য কি আর পড়াবেন না? জি, হইতেছে গিয়ে কি পড়ানো হবে, কিন্তু সেগুলো পেইড ব্যাচ হচ্ছে গিয়ে কি যাবে। আপনাদের এতদিন কি করলাম, আমার যেই যোগ্যতা, আমার পড়ানোর কৌশল, সেটা আপনারা দেখলেন। হ্যাঁ, তো এখন 5 মাসে, আমি আবারও বলতেছি, যারা এখনো কোর্সটা সম্পর্কে জানো না, সেটা হচ্ছে দীর্ঘ 5 মাসে তোমার এককালীন 2500 টাকা দিয়ে পুরো বাংলা বই, নাটক, উপন্যাস সহ তোমার কি করবে, একটা হচ্ছে গিয়ে কি পরীক্ষা নেওয়া হবে। কথাটা কি বুঝতে পারছেন? আর আপনাদের কমেন্ট করছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আর আপনাদের কি করবে, আপনাদের হচ্ছে যে ইটা আছে, সেটা হচ্ছে সিক্রেট গ্রুপে চলে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, আপনারা গাছ লাগাবেন। গাছ লাগাইলে কি হবে, আগামী বছর আপনারা ফলও খেতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, একটি গাছ 18 জন মানুষকে অক্সিজেন দেয়। 18 জন মানুষকে অক্সিজেন দেয়। কথাটা কি বুঝতে পারছো? তুমি কি একটা জিনিস জানো, তুমি দৈনিক একজন মানুষ দৈনিক 11 টন বাতাস গ্রহণ করে। একজন মানুষ দৈনিক 11 টন বাতাস গ্রহণ করে। কথাটা কি বুঝতে পারছেন? এই 11 টনের ভিতরে একজন মানুষ দৈনিক 500 থেকে 600 কেজি অক্সিজেন গ্রহণ করে। একজন মানুষ দৈনিক 500 থেকে 600 কেজি অক্সিজেন গ্রহণ করে। তুমি একটু চিন্তা করো তো, যে প্রতি কেজি অক্সিজেনের দাম যদি 50 পয়সা করেও হইতো, তাহলে দৈনিক তুমি 250 গ্রাম অক্সিজেন, মানে 250 টাকার অক্সিজেন তুমি কি করতেছো, গ্রহণ করতেছো। তাহলে তুমি মানুষের গাছের অক্সিজেনটা কেন গ্রহণ করবা? তুমি নিজে গাছ লাগাও, তোমার গাছে অক্সিজেন মানুষ হচ্ছে গিয়ে কি গ্রহণ করবে। কথাটা কি বুঝতে পারছেন? আপনার একটা হাদিস বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গিয়ে কি বলছে, যে গাছ লাগানো সুন্নত। কারণটা কি তোমরা জানো? মৃত্যুর পরে একজন মরা মানুষের সকল প্রকার হইতেছে গিয়ে কি তোমার সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি সওয়াব খোলা থাকে। যেমন কি, তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো, যেমন তুমি একটা গাছ লাগাইছো, এই গাছ লাগানোর মাধ্যমে এই যে গাছটা আছে, এই গাছের যে ফল ফলাদি হয়েছে, তা চোরে খাইছে তোমার আত্মীয় স্বজন না, এলাকার পাড়া প্রতিবেশী খাইছে, তারপর হচ্ছে গিয়ে কি পাখিয়ে খাইছে, তোমার নামে সওয়াব হবে। তারপর এই যে গাছ আছে, এই গাছের অক্সিজেন যে অন্য মানুষ গ্রহণ করতেছে, তোমার সওয়াব হবে। এই যে গাছের যে ছায়া অন্য মানুষ গ্রহণ করতেছে, তোমার সওয়াব হবে। বলা আছে, গাছ লাগানো ব্যক্তির নামে গাছের যতগুলো পাতা আছে, সেই পাতাও কি করে, আল্লাহর কাছে ফয়রিয়াত করে। তাই সবাই হচ্ছে একটু গাছটা লাগাই নিবা। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? তার সবাই একটু হচ্ছে গিয়ে কি গাছটা একটু করবেন। আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে হচ্ছে গিয়ে 500 টাকা দিলে হইতেছে গিয়ে কি হবে না। ভাই, তুমি যদি মনে করো 5 মাসে হচ্ছে গিয়ে কি 500 টাকা দিবা, পার মান্থ 100 টাকা করে, তাহলে আমি প্রত্যেকটা পাঠের উপর 3টা করে ক্লাস নিতে পারবো না। আমি ক্লাস নিব একটা। কথাটা কি বুঝতেছো? তুমি বুঝতে পারছো নাকি বুঝো নাই, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু তুমি একটা চিন্তা করো, একটি ক্লাসের পাঠ বুঝাইলাম, তারপর হইতেছে গিয়ে কি তোমার এমসিকিউ সলভ করাইলাম, সিকিউ পড়াইলাম, এই যে হচ্ছে বোর্ড, তারপরে ইলেকট্রিসিটি, টাইপিং কস্ট, এগুলো আমার কে দিবে? তারপর আমি হইতেছে গিয়ে কি যদি না বাঁচি, তোমরা কি চাও না যে আমি হচ্ছে একটু বিয়ে শাদী করি, তাহলে আমার বউটো কে খাওয়াবে?
কথাটা কি বুঝতেছি? তাই তোমরা একটু হচ্ছে গিয়ে কি দেখো, আর সবাই একটা করে গাছ লাগাবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।